একটা কথা বলা একটু জরুরি হলো। জরুরি এই অর্থে যে আমি আজ সকালে ঠিক না, দুপুরের দিকে একটা সংবাদ সম্মেলন দেখলাম সেই সফরের পরবর্তীতে, এবং খুবই কিউরিয়াস একটা বিষয় আমার মাথায় আসলো, আমি ভিডিও শেষের দিকে সেটা বলবো। আমরা দেখলাম যে প্রেস উপদেষ্টা ছিলেন সেখানে, রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ জনাব খলিলুর রহমান ছিলেন এবং বিডার এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন। এই তিনজন মিলে এটা করেছেন এবং তারা বেশ কিছু কথা বলেছেন এবং ভীষণ প্রাণান্তকর চেষ্টা, অনেক কিছু অর্জন হয়েছে এটা দেখানোর জন্য। আমি প্রায় বলছি যে এই সরকারের এই চেষ্টাটার কোনো প্রয়োজন নেই, এবং যখন এখানে গায়ের জোরে কিছু করার চেষ্টা করে, আমার কাছে আবারও বলছি মনে হয় শেখ হাসিনার মানসিকতা। ডক্টর ইউনূস সর্বশেষ যে ভাষণ দিয়েছেন তাতে আমি এ ধরনের একটা মন্তব্য করা অনেকে খুব ক্ষুব্ধ হয়েছেন। আমি আবারও একটু ক্লিয়ার করে দেই, আমি ওনার কন্টেন্টগুলো সম্পর্কে কথাটা বলেছি। ওনার অ্যাটিটিউড, ওনার শব্দচয়ন, বাক্য, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ফেশিয়াল এক্সপ্রেশন সব কিছুই ইন এনি কনসিডারেশন ওয়াজ ডিফারেন্ট, ওই ভিডিওতে বলেছি। কিন্তু যেটা হয় আমরা না শুনেই মন্তব্য করে ফেলি, তো এখানেও আমার কাছে তাই মনে হয়েছে। কেন মনে হয়েছে আমি সেই জায়গায় যাব, তার আগে একটা কথা একটু বলে রাখা জরুরি। ফেসবুকে কেউ দেখছি শেখ হাসিনা সর্বশেষ চায়না সফরে কি করেছেন, তিনি কত টাকা চেয়েছেন, শেষে কিভাবে বিদায় করা হলো, সেই তুলনায় এবারকার ডক্টর ইউনূসের সফরটা অনেক সফল হয়েছে এভাবে বলছে। মানে আমরা ন্যূনতম যদি আন্তর্জাতিক সম্পর্ক বা বাংলাদেশের অ্যাটলিস্ট আন্তর্জাতিক সম্পর্কের খোঁজ খবর রাখি, তাহলে এভাবে কথা বলার কথা ছিল না। আমরা আবারও বলছি, একটা প্রাণান্তকর চেষ্টা আছে, ডক্টর ইউনূস জাদু দেখাচ্ছেন, কারণ এর সাথে একটা ন্যারেটিভ জড়িত, যেটা আমি আজ সকালের ভিডিওতে বলেছি, ওনাকে অনেক দিন ক্ষমতায় রেখে দিতে হবে। সেই ন্যারেটিভের কারণে শেখ হাসিনা সর্বশেষ সফরে উনি আগে ফিরে আসতে হয়েছে তাকে। চায়না তাকে ভীষণ রকম অপমান করেছে। চায়না কিন্তু তাকে ওই টাকা দিত, চায়না যে টাকা দিতে পারে সেই আলাপ দেশে বসে করা হয়েছিল। সমস্যা হয়েছে তিনি যখন ভারতে গেছেন এবং চায়নার স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের সব কিছু ভারতকে দিয়ে দিয়েছেন এবং ভারতের কথা মতোই সব কিছু করেছেন, সেটা চায়নাকে ক্ষিপ্ত করেছে এবং শেষ পর্যন্ত তাকে অপমানিত করেছে। সো শেখ হাসিনার ওই চায়না সফরের সাথে ডক্টর ইউনূসের এই সফরকে মিলিয়ে উনি কত টাকা পেয়েছিলেন, ডক্টর ইউনূস কত টাকা পেলেন, এটাকে তুলনা করে যদি কেউ সফল দেখাতে চান, আই এম সরি টু সে তিনি আসলে কিছুই জানেন না। শেখ হাসিনাই এর আগে চায়না গেছে, শি জিনপিং বাংলাদেশে এসছে, যে কেউ মিলিয়ে দেখতে পারেন সে সময় কি হয়েছিল। যাই হোক, আমি এবার একটু এই সংবাদ সম্মেলনে আসছি। খুবই ইনিয়ে বিনিয়ে অনেক সাফল্য দেখানোর চেষ্টা, 50 বছর পূর্তি, দারুণ ভিত্তি নাকি দেওয়া হয়েছে, আমাদের দেশকে নাকি ম্যানুফ্যাকচারিং হাব করে ফেলা হবে, আমাদের পানি ব্যবস্থাপনা পুরো চায়না দেখভাল করবে 50 বছরের জন্য। সবই খুবই, আমি সংবাদ সম্মেলনটা এখানে দিয়ে দেব। তারপরে বিডার এক্সিকিউটিভ ডিরেক্টর মানে প্রচুর ইনভেস্টমেন্ট আসছে ইত্যাদি বলছেন। তিনি একটা জায়গায় বলছেন 30 পাশে থেকে তাকে বলে দেওয়া হচ্ছে সোশ্যাল বিজনেস, তখন উনি বলছেন হ্যাঁ এটাকে সোশ্যাল বিজনেসও বলা হয়, মানে 30 আর সোশ্যাল বিজনেসকে উনি এক করে দেখছেন। মানে এমন একজন মানুষ বিডার এক্সিকিউটিভ ডিরেক্টর যিনি ডক্টর ইউনূসের অধীনে কাজ করছেন। সোশ্যাল বিজনেস আর করলেই 30 শর্ট হয়ে যাবে, বা 30 দুটো একই জিনিস নাকি। যাই হোক, ইট ওয়াজ অফ টপিক। তারপর আমার কানে লেগেছে ব্যাপারটা এবং খুবই সারপ্রাইজিং লেগেছে। যাই হোক, যেটা বলছিলাম, প্রচুর মানে যে টাকা আসবে, কিভাবে আসবে, কোথায় কোথায় খরচ হবে, আমি আগেও বলেছি মোংলা পোর্ট ডেভেলপমেন্ট, চায়না যে ইকোনমিক জোনের জন্য টাকা, এগুলো প্রত্যেকটা চায়নার, বিশেষ করে মোংলার টাকা তো চায়না দেওয়ার জন্য বসে আছে। মোংলা চায়না ডেভেলপ করতে চায়, অপারেট করতে চায়, এটা তার একটা স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের জায়গা, সে পাগল হয়ে বসে আছে এটা করার জন্য, এবং এটাকে দিয়ে ক্রেডিট ক্লেম করা হচ্ছে। ইনভেস্টমেন্টের কথা হয়েছে, $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট চলে আসেন, এরকম প্রচুর ইনভেস্টমেন্টের আলাপ বাংলাদেশে হয়। আমাদের দেশের নানা রকম আমলাতান্ত্রিক জটিলতা, আমাদের নানা রকম সংকট, শুধু আমলাতান্ত্রিক জটিলতা, এখন আমাদের জ্বালানি নিয়ে সংকটের প্রশ্ন আছে, আমাদের মুদ্রা এই মুহূর্তে স্টেবল না। একটা অনেক আগে যখন অর্থনীতি নিয়ে অনেক কথা বলতাম তখন বলেছি একটা আনস্টেবল মুদ্রা যেই দেশে থাকে সেই দেশে ফরেন ইনভেস্টমেন্ট সহসা আসবে না। আমরা নিশ্চিত থাকতে পারি, লিখে দিতে পারি আমি, এই $1 বিলিয়ন জাস্ট কিছু প্রাথমিক কথাবার্তা এই আগামী 1 বছরে হতে পারে, এর বেশি কিছু না। কিন্তু এগুলোকে দিয়ে খুব ক্রেডিট ক্লেম করার চেষ্টা। রোহিঙ্গা ইস্যুতে কথা হলো, প্রশ্ন করা হলো বিমস্টেকে আলাপ হবে কিনা, পরে সাংবাদিকদেরকে যখন প্রশ্ন করা হলো, আমি হাই রিপ্রেজেন্টেটিভ জনাব খলিলুর রহমানকে দেখলাম ফাম্বল করতে কথা বলছেন। ওনার সারাক্ষণ, মানে একটা মানুষ যখন এত ফাম্বল করেন, ইট প্রুভস
ওনাকে আসলে বানিয়ে বানিয়ে জোর দিয়ে গায়ের জোরে কথা বলতে হচ্ছে। উনি রীতিমতো এবং একটা পর্যায়ে জয়েন্ট কমিউনিকে রেফার করা হলো, মানে আমাদের সবাইকে খুব মূর্খ মনে করা হয় আর কি, যে জয়েন্ট কমিউনিকেতে খুব ভালো ভালো কথা যদি লেখা থাকে। আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, আপনারা দেখে নেবেন আর কি, আমি আর সময় খুব বেশি নেব না। এবার যে দুদেশের যৌথ বিবৃতি সেটা মানে ডক্টর ইউনূস যে গেলেন, আর শেখ হাসিনা এই যে গত বছর চায়নায় গিয়ে ডিজাস্টার করে আসলেন, সেটারও জয়েন্ট কমিউনিকে। আমি দুটো একসাথে মন্তব্য দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখুন তো। যেই সফরটা শেখ হাসিনার জন্য ডিজাস্টার হয়েছিল, এবং অনেকে মনে করে শেখ হাসিনার পতন ত্বরান্বিত করার পেছনে যে চায়না তার পেছন থেকে সরে গেছে সেটা একটা বড় কারণ ছিল, সেটার জয়েন্ট কমিউনিকে এটা দেখুন। কি পার্থক্য আছে, যে কেউ তুলনা করে দেখুন। এবং এই জয়েন্ট কমিউনিকে দেখিয়ে ভালো ভালো কথা আছে দেখানো হতে পারে। ইভেন আপনারা পড়লে দেখবেন সেই জয়েন্ট কমিউনিকেতে শেখ হাসিনার নির্বাচনে 7 সালের আমির নির্বাচনের উল্লেখ আছে, সেখানে সাফল্যের জন্য চায়না তাকে অভিনন্দন জানিয়েছে, অনেক কিছু, এবং অনেক ক্ষেত্রে ভাষা তারা পরস্পরের সভরেন্টিকে এটা করে, ভবিষ্যতে তাদের সম্পর্ক ভালো করে, একদম হুবহু একই রকম বক্তব্য লেখা। সুতরাং জয়েন্ট কমিউনিকেটে দেখি আমাদেরকে লাভ নেই আসলে, এবং এটা প্রয়োজনও নেই। আমি যে কথাটা বারবার বলছি, আমরা আমাদের সরকারকে দেখছি ভারতের চাপ সত্ত্বেও চায়নাতে গেছেন, এবং আমাদের একটা সভরেন ফরেন পলিসি আছে, এটাই আমাদের জন্য যথেষ্ট। গায়ের জোরে আমরা এই পেয়েছি ওই পেয়েছি কেন? এই সরকার যাতে 5 বছর থেকে যায়, 10 বছর থেকে যায়, এইটাই আসলে মূল কারণ। আমি ডক্টর ইউনূসের যে ভাষণ, আমি সেটাকেও একইভাবে অ্যালাইন করতে চাই যে তারা ডক্টর ইউনূসকে দিয়ে বিরাট সাফল্য ক্লেম করাচ্ছেন, এবং এই আলাপ কারো মধ্যে অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়াতে যারা নির্বাচন চান না, সহসা যারা অল্টারনেটিভ কিছু চান, তারা তো এটা নিয়ে খুব প্রচুর কথা বলছেন। ঠিক একইভাবে চায়নাতে কি উনি জাদু দেখিয়ে এসছেন। সরি, কোনো জাদু টাদু হয় নাই। আমি বিস্তারিত ধরে ধরে ভিডিও করে দেখিয়েছি যা সো-কল্ড প্রাপ্তি, এগুলো কোনোটাই প্রাপ্তি না। শুরু করেছিলাম একটা কিউরিওসিটির ব্যাপার দিয়ে। এই যে সংবাদ সম্মেলন হলো, মিস্টার খলিলুর রহমান এটাকে মূলত লিড করলেন। উনি মন্ত্রীর বা উপদেষ্টা পদমর্যাদা, মানে মন্ত্রীর পদমর্যাদার একজন হাই রিপ্রেজেন্টেটিভ। রোহিঙ্গা বিষয়ক ওনার একটা স্পেসিফিক ডিউটি আছে। উনি ইদানিং দেখি সব স্পেসিফিক ডিউটি বাদ দিয়ে নন স্পেসিফিক কাজ নিয়ে সব ব্যস্ত আছেন। রোহিঙ্গা নিয়ে কোনো কিছু নেই, যদিও বলেছেন যে সামনে একটা সম্মেলন হবে, ভেতরে নাকি অনেক কিছু হচ্ছে, আমরা নাকি জানতে পারবো। আমি চ্যালেঞ্জ করছি, বাংলাদেশ রোহিঙ্গা নিয়ে কিছু করতে পারবে না। এটা ওনার ইনকেপেবিলিটি না, পরিস্থিতিটা এরকম। সো অহেতুক আশা, অহেতুক মিথ্যে কথা বলা, এগুলো বাড়াবাড়ি। রোহিঙ্গা আগামী ঈদের আগে ফেরত পাঠানোর কথা আমাদের প্রধান উপদেষ্টা বলছেন, রেটারিকলি বলা যায়, বাট নো ওয়ে, কোনো উপায় নেই, কেউ পারবে না, কিন্তু ক্রেডিট ক্লেম করার টেন্ডেন্সি আছে। তো তিনি কেন? আমি যদি এভাবে বলি, আমাদের তো পররাষ্ট্র উপদেষ্টা এই সফরে গেছেন, আমি জানি না পররাষ্ট্র সচিব গেছেন কিনা, যাওয়া তো উচিত, যাওয়ার তো কথা। যদিও পররাষ্ট্র সচিবের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে অত্যন্ত তীব্র আক্রমণ করা হচ্ছে। তো যাই হোক, এই ব্রিফিংয়ে তো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা থাকবেন, না হলে পররাষ্ট্র সচিব থাকবেন, তাদের কেউ নেই। ব্রিফ করলেন জনাব খলিলুর রহমান। আমি এর আগেও বিভিন্ন জায়গায় দেখেছি তিনি খুবই গুরুত্বপূর্ণ অবস্থান নিচ্ছেন সরকারে। আমাদের প্রধান উপদেষ্টা যখন বাইরে যাচ্ছেন তখনকার কথা বলছি, তিনি কি ডিফ্যাক্টো পররাষ্ট্রমন্ত্রী হয়ে উঠছেন? আমার কাছে এই প্রশ্নটা মাথায় এসছে, এটাই আমার কিউরিওসিটি। সব কিছু নিয়ে তিনি কথা বলছেন, ওনার একটা স্পেসিফিক দায়িত্ব, বরং আমি মনে করি এটা অত্যন্ত বড় একটা দায়িত্ব। ওনার সম্পূর্ণ মনোযোগ একটা জায়গায় দেন, আমরা বেঁচে যাই। আমরা কিন্তু পুষি ওনাকে, ওনার এই যে দায়িত্ব, ওনার মন্ত্রিত্ব, মন্ত্রীগিরির পেছনে যা যা খরচ, যা যা সুবিধা, এগুলো আমরা পে করি, আমরা পুষি ওনাকে এই একটা স্পেসিফিক দায়িত্ব। আমি মনে করি এই স্পেসিফিক দায়িত্বটাই তার পালন করা উচিত, যদি তার অনেক সক্ষমতা থাকে। খুবই হাইপ তৈরি করা হয়েছিল, ওনার বিরাট হ্যাডাম আছে, উনি পারবেন অনেক কিছু করতে, অনেক জায়গায় কাজ করতে, ওটা করুক। আমাদের রোহিঙ্গা সমস্যাটা যদি মোটামুটি সমাধানের পথে আমরা অনেকটা এগিয়ে যেতে পারি, এর চেয়ে বড় কোনো অবদান নেই। ওনার এত কিছুতে ইনভলভমেন্টের প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কিন্তু দেখা যাচ্ছে উনি অনেক বেশি ইনভলভ হচ্ছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যদি অযোগ্য হয়ে থাকেন, সরকার যদি তাকে অযোগ্য মনে করে থাকে, তাকে ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া দরকার, বিদায় করে দিয়ে নতুন কাউকে দেওয়া দরকার। বা সরকার যদি মনে করে মিস্টার খলিলুর রহমান কেপেবল, তাকে দিয়ে দিক, ওই হাই রিপ্রেজেন্টেটিভ অন্য কেউ হলে হবে। কিন্তু এই যে অস্পষ্টতা,
দায়িত্বের অস্পষ্টতা, এই জিনিসগুলো আমরা দেখতে চাই না। এই জিনিসগুলো আমরা আগের সরকারগুলোতেও দেখতাম, আদতে কে দেশ চালায় আমরা বুঝতে পারছি না। আমরা দেখতাম ইনি মন্ত্রী, উনি মন্ত্রী, তিনি মন্ত্রী, কিন্তু শোনা যায় ওই উপদেষ্টা বা শেখ হাসিনার কথা বলছি, তার এই উপদেষ্টা বা সেই উপদেষ্টা তারা ডিফ্যাক্টো আসলে দেশ চালাচ্ছে, তারাই সব কিছু করছে। এই রোলের এই অ্যাম্বিগুইটিগুলো আমরা দেখতে চাই না। এগুলো খুব স্পষ্টভাবে আমাদের সামনে হাজির হওয়া দরকার আছে, এগুলো হাজির করতে হবে। আমার এই কিউরিওসিটিটার কথা শুরুতে বলেছি, আমি আশা করি সরকার এই ব্যাপারে মনোযোগ দেবে। বটম লাইন হচ্ছে, এই সরকারের কাছে আমরা দেখতে চাই না সে গায়ের জোরে সফল হতে চাইছে। আমরা এতে যথেষ্টের বেশি খুশি আছি যে আমাদের প্রধান উপদেষ্টা, ভারতের তীব্র চাপ নিশ্চয় ছিল, ভারত আমাদের সাথে দেখা করছে না, মানে মোদির কথা বলছি, বিমস্টেকে সাইডলাইন বৈঠক খুবই অল্প সময়ের ব্যাপার, 15-20 মিনিট হয়তো একটা সৌজন্যের মতো বসা হয়, সেটাও ডিনাই করছে। সেখানে তিনি গেছেন, আমাদের ফরেন পলিসি, স্বাধীন ফরেন পলিসির একটা সিম্বল, দ্যাটস মোর দ্যান এনাফ। এটাকে গায়ের জোরে বিরাট সফল কিছু প্রমাণ করা কোনো না কোনো রকম অভিসন্ধি আছে এটা মনে হয়, এবং এই অভিসন্ধি মানেই দুরভিসন্ধি, এটা নেগেটিভ কিছু তো বটেই।